हेलो एंड वेलकम स्टूडेंट्स, आशा करी तुम्हारा सकलेই खूब भालो आछो। ज्ञानज्योति कोचिंग सेंटर पक्ष থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের ডিএসসি 6th সেমিস্টার যে সোশিওলজি রয়েছে সেখান থেকে যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো সেটা তোমরা দেখতেই পারছো, স্ক্রিনে দেওয়াই রয়েছে। কি বলেছে যে কুল, এই যে কুল যে রয়েছে, এই কুল বলতে কি বোঝায়, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব। তো চলো আমি আলোচনায় চলে যাই। দেখো, সবার প্রথমে এই কুলের একটু সংজ্ঞা নিয়ে আলোচনা করি যে কুল জিনিসটা আসলে কি। দেখো, এখানে বলা হয়েছে যে কুল শব্দটির অর্থ হলো বংশ বা গোষ্ঠীকে বোঝায়। আমরা দেখবো একটা কুল বলতে একটা বংশ বা একটা গোষ্ঠীকে কিন্তু বোঝানো হচ্ছে। বলা হয় যেরকম কোন কুলের, ঠিক আছে, কোন বংশের যে বলা হয় সেটাকে কিন্তু বলা হয় কুল। তো কি বলছে, সনাতন ধর্মে গোত্র বা কুল বা বংশ মানে একই পিতার ঔরসজাত সন্তান বা সন্ততি দ্বারা সৃষ্ট বংশ পরম্পরাকে কিন্তু বোঝানো হয়। মানে আমরা দেখব একই পুরুষের দ্বারা সৃষ্ট যে সন্তানি রয়েছে তাদের যে একটা বংশ, সেটাকে কিন্তু বোঝানো হয় কুল। দেখো, সেটাই বলছে, কিন্তু গোত্র দ্বারা কিন্তু কখনো কখনো কোনো অঞ্চল এবং বিশেষ চিহ্ন নির্দেশ করে, ঠিক আছে। তো বলেছে বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত প্রবাহিত হয় পুরুষ পরম্পরায়। আমরা দেখব এখানে কিন্তু মহিলা বা নারী কিন্তু না, একটা বংশর যে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু পুরুষের পরম্পরায় কিন্তু একটা বংশ তৈরি হয়ে থাকে। আমরা দেখব এই বংশের সনাতন ধর্মে বংশ রক্ষার ধারক হলো মানে আমরা দেখব যে হচ্ছে বংশ রক্ষার ধারক বা বাহক হচ্ছে একটা পুরুষ। আমরা দেখব এই সনাতন ধর্মের মধ্যে যদি আমরা দেখি এই যে বংশ বা ধর্মের মধ্যে যদি দেখি আমরা এই যে বংশ রক্ষার যাকে ধারক ধরা হয়, ঠিক আছে, বা বাহক, এই বংশ যে বহন করছে সে হচ্ছে পুরুষ। এই পুরুষের দ্বারা কিন্তু এই বংশ তৈরি হচ্ছে। দেখো, সেই হচ্ছে প্রধান। তো কি বলা হয়েছে, এই যে সনাতন বংশের যে রক্ষার ধারায় যে ছিলেন প্রথম সত্যযুগের শুরুতে, আমরা দেখব ব্রহ্মার মানব সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ। হ্যাঁ, আমরা দেখব প্রথম শুরু হয়েছিল এই যে ব্রহ্মার যে মানুষ সন্তানরা রয়েছিল সেখান থেকে যে অন্যতম ঋষিগণরা ছিল সেখান থেকে কিন্তু এই বংশটা তৈরি হয়েছিল। তো সেটাই বলেছে যে পরবর্তীকালে অন্যান্য ঋষির বংশ পরম্পরায়ও কিন্তু পরিলক্ষিত হয়। আমরা দেখব এমনি অন্যান্য যে ঋষি রয়েছে সেই ঋষির বংশ পরম্পরায় কিন্তু বিভিন্ন এই কুল কিন্তু আর কি নির্ণয় করা হয়। তো সেটাই বলেছে যে দেখো, তারপরে বলছে যে একজন ঋষির বংশ বা কুল পরম্পরা তাদের নামে বা একটি গোত্র হিসেবে কিন্তু পরিচয় লাভ করে। কি বলেছে, সেই হিসাবে গোত্রের বংশীয়গণ পরস্পর কি হয়, ভাই বোন। আমরা দেখব এই যে আমরা শুনেছি সপ্ত ঋষি, এই যে ব্রহ্মার মানুষ কন্যা সেখান থেকে ঋষি হলো, ঠিক আছে, ঋষিরা আর কি তৈরি হলো, ঠিক আছে। ঋষিদের পর থেকে এই যে সপ্ত ঋষি হয় তাদের নাম অনুসারে কিন্তু এক একটা গোত্র নির্ণয় করে দেওয়া হয়। মানে যেই ঋষির গোত্র যে একজন পেয়েছিল সেই গোত্রে কিন্তু তারপর যে যারা জন্ম হয়েছে সেই বংশে তারা কিন্তু সেই গোত্রটাই নিয়ে চলছে। তো এই যে এইভাবে কিন্তু তৈরি হলে আমরা দেখব, সেটাই বলেছে এই যে এক একজন ঋষির বংশ অনুযায়ী কিন্তু আমরা দেখব এক একটি গোত্র কিন্তু পরিচয় লাভ করে। ওই যে সপ্ত ঋষি ছিল তাদের এক একজন ঋষির পরিচয় অনুসারে কিন্তু তারা বিভিন্ন আর কি গোত্র এক একটা গোত্র কিন্তু লাভ করে। আর এটা কিন্তু রক্ত সম্পর্কে কিন্তু চলতেই থাকে। তো সেটাই বলা হয়েছে সেই হিসাবে একই গোত্রের বংশীয়গণ পরস্পর ভাই বোন। আমরা দেখব যদি কেউ মানে আর কি একই গোত্রের হয়ে থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে বলা হয় যে তারা রক্তের সম্পর্ক, তারা ভাই বোন রয়েছে, এই কথা বলা হয়। তো সেটাই বলছে এমনকি একই বংশের স্বজনেরাও পরবর্তীকালে জীবিকা নির্বাহের প্রয়োজনে এবং সাধন ভোজন আর পরমেশ্বর ভগবানের বাণী প্রচারের প্রয়োজনে ছড়িয়ে ছিটিয়ে পড়লে পিতার নামের সাথে কিন্তু এই গোত্রের নাম কিন্তু গুরুত্ব প্রকাশ পায়। আমরা দেখব বিভিন্ন কর্মের ক্ষেত্রে কি বলেছে, এই যে পরমেশ্বর ভগবানের বাণী প্রচার, তারপরে সাধন ভজন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে নাম বা গোত্র জিনিসটা কিন্তু বা কুল জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো সেটাই বলছে এগুলোর গুরুত্ব কিন্তু এই যে পিতার অনুসারে কিন্তু পরবর্তীকালে এই গুরুত্বগুলো কিন্তু প্রকাশ পায় আর কি সে গোত্র নিয়ে। তো বলেছে যেমন কাশ্যপ মুনির বংশধারায় নিজেদের কাশ্যপ গোত্রস্য বা কাশ্যপ মুনির বংশ পরিচয় দিয়ে কিন্তু থাকেন। আমরা দেখবো এই যে কাশ্যপ গোত্র বলা হয় সেটা কাশ্যপ মুনি যে রয়েছে তার বংশধারায় যারা চলে আসছে রক্ত আর কি সম্পর্কে একটা পুরুষের দ্বারা, পুরুষ বাহকের দ্বারা তারা কিন্তু এই কাশ্যপ গোত্রটা পেয়ে থাকেন, ঠিক আছে। মানে তাদের গোত্র বলতে তাদের সেই ঋষির পরিচয়টা কিন্তু তারা নিয়ে থাকে, সেটা এখানে বলছে। দেখো, তারপরে বলেছে এমনভাবে পর্যায়ক্রমে আরো অনেক গোত্রের
আরও অনেক গোত্রের বা বংশের বা কুলের নাম কিন্তু পাওয়া যায়। সন্তান ধর্মে প্রকট আছে অরহ যেসব গোত্র দেখা যায় তা হচ্ছে কাশ্যপ গোত্র। আমরা দেখবো এরকম করে ওই যে বললাম যে বিভিন্ন ঋষি থেকে বিভিন্ন গোত্রগুলো যে তৈরি হলো, মানে ঋষির নাম অনুসারে, যে সপ্ত ঋষির নাম অনুসারে 7টা আর কি গোত্র বা নাম পাওয়া গেল। তো এইভাবে যে হলো, তো বিভিন্ন বংশের থেকে বিভিন্ন ঋষিদের বিভিন্ন নামগুলো নেওয়া হলো। তারপরে যেই গোত্রগুলো আমরা দেখতে পারবো বলা হয়েছে যে কাশ্যপ গোত্র, এই যে বিভিন্ন গোত্র, তারপরে হচ্ছে ভরদ্বাজ গোত্র, তারপরে বলিষ্ঠ গোত্র, বৃহস্পতি গোত্র, বিশ্বামিত্র গোত্র, জামদগ্ন গোত্র, তারপরে শিব গোত্র, মৈতকগল্য গোত্র, তারপরে বলেছে ভার্গব গোত্র, শাণ্ডিল্য গোত্র। ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন গোত্র কিন্তু এখান থেকে আমরা দেখব পাওয়া যাচ্ছে। দেখো এখানে গোত্রগুলির নাম বলে দিচ্ছে, আরও বিভিন্ন ধরনের গোত্রগুলি কিন্তু আমরা পেয়ে যাব। তারপরে বলেছে এই গোত্রের লোকজনকে সমগোত্রীয় কিন্তু বলা হয়। এই যে সমস্ত গোত্রের লোকজন রয়েছে এদেরকে কিন্তু সমগোত্রীয় আমরা বলা দেখব। সোজা কথা এরা হচ্ছে পরম্পরার নিকট আত্মীয়। আমরা দেখব এরা কি, মানে আমরা যদি সোজা বা সহজভাবে বলতে যাই, এরা হচ্ছে একটা বংশ পরম্পরা বা নিকট আত্মীয় আমরা যাদেরকে বলে থাকি, মানে আমাদের বংশের, মানে তারা হচ্ছে আমাদের আত্মীয়, এইভাবে কিন্তু ধরা হয়েছে। তো বলেছে আর অন্যান্য গোত্রের লোকজনের সাথে তারা পরস্পর আত্মীয়তা সম্পর্ক বন্ধনে আবদ্ধ। এই কারণে আমরা সবাই প্রমিতামহ মানে পিতামহ ব্রহ্মা থেকে এসেছি, যদিও আমাদের আদি পিতামাতা যথাক্রমে মনু আর শতরূপা। মানে আমরা বলতে পারি এই যে আমরা যে রয়েছি, ঠিক আছে, আমরা যে জীবরা রয়েছি বা আমরা যে মানুষরা রয়েছি, নারী আর পুরুষ, আমাদের যে সৃষ্টি হয়েছে সেটা আমরা বলতে পারবো ব্রহ্মার থেকে। কিন্তু মূলত প্রথম পুরুষ বা প্রথম নারী যাকে বলা হয় সেটা হচ্ছে ব্রহ্মার যে পুত্র রয়েছে, দেখো মনু আর শতরূপা। ঠিক আছে, এরা ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে, আর প্রথম পুরুষ হচ্ছে হলো মনু আর নারী হচ্ছে হলো শতরূপা। এটা কিন্তু ধরা হয় এদের থেকে কিন্তু আমরা আর কি সেই বংশটা কিন্তু পেয়েছি। ঠিক আছে, তো আজকের এই যে গোত্র, এই গোত্র নিয়ে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।